গত বছর জুলাই থেকে এই বছরের অক্টোবরের মধ্যে এই গণতন্ত্রের জন্য লড়াইয়ের মাঠে মারা গেছে কয়জন জানেন? পুলিশ কতজনকে মারছে? 23 জন। অবিশ্বাস্য সংখ্যা। এত বেশি সংখ্যক মানুষ এমনকি মুক্তিযুদ্ধের আগেও মারা যায়নি, 1990 সালেও না। এদের বেশিরভাগই মরছে হাসিনার পুলিশের হাতে। এই পুলিশের সবচেয়ে নোংরা, সবচেয়ে খাইস্টা 12 জন পুলিশ অফিসারের বাহিনীর হাতেই এরা মারা গেছে। আমি এদের নাম দিছি ডার্টি ডজন। একটা এপিসোড করছিলাম। এই ডার্টি ডজনের মধ্যে 2 নাম্বার ঘৃণিত পুলিশ অফিসার হইতেছে বিপ্লব কুমার সরকার। পাবলিক প্রচুর বিলাইটের উপরে। আমি ভাবতাম যে হিন্দু অফিসার হইয়া বিশেষ করে জামাত বিদ্বেষের কারণে সে ঘৃণিত, কিন্তু না, তা না। পুলিশ অফিসার হিসেবে সে নিকৃষ্ট মানের। আজকা বিপ্লব কেন ফাউল, আখাইস্টা নিকৃষ্ট, তার প্রমাণ দেখাবো। তার আগে আমার হেটারদের একটা সুসংবাদ দেই। আমার দর্শকেরা খেয়াল করেছেন যে আমার ভিডিওতে ইদানিং আর বিজ্ঞাপন আসছে না, তাই না? তারপরে লগ ইন করে নিজের বয়স কনফার্ম করতে হচ্ছে। এটা শুধু আমারই না, সারা দুনিয়ার যারা অ্যাক্টিভিজম করে তাদের সবার ক্ষেত্রে এটা হয়, এটা সত্য। আমার ভিডিওতে ভায়োলেন্সের রক্তাক্ত ছবি, ভিডিও ব্যবহার করা হইতেছে ব্যাপকভাবে। এসব থাকলে ইউটিউবে মনিটাইজেশন, টাকা আর্ন করা, এটা যায় না। আমার নিজের ক্যারিয়ার উপার্জন থাকলেও এই ভিডিও আমি নিজে এডিট করি না। এই ভিডিও প্রোডাকশন এবং এডিটিং এর একটা খরচা আছে। এই খরচের টাকাটা উঠে আসে ভিডিওতে দেখানো এই বিজ্ঞাপন থেকে আর কি। তো আমার চাকরির তো হিসাব করা টাকা, সেই টাকার একাংশ খরচা করাই যায় ভিডিওর পিছনে। কিন্তু তাহলে আমি যেই পরিমাণে ভিডিও বানাই একদিন পর পর, সেটা হয়তো পারা যাবে না। কিন্তু আপনারা যদি যত সামান্য দান করেন আর কি, যা দিবেন হাতে তাই যাবে সাথে, সেই রকম ওই সুপার থ্যাঙ্কস হিসাবে, বিশেষ করে যারা বিদেশে থাকেন, তাইলে এটা শুধু আমার অ্যাক্টিভিজমে অংশ নেওয়া হবে না, আমার অব্যাহত ভিডিও তৈরি নিশ্চিত করবে, যা আমাকে সাহসও যোগাবে। যাই হোক, এটা আমি বলে রাখলাম আর কি। এটা পরে আবার বললেন না যে আমার সমস্যার কথা আপনাদের সাথে আমি খোলাসা করে বলি না। এবার আসেন আলাপে ঢুকি। আমি বিপ্লবের একটা ইংরেজিতে সাবটাইটেল করা ক্লিপ পাইছি। ওই ক্লিপে যা বলছে তাতেই সে কেন ঘৃণিত, কেন সে নিকৃষ্ট পুলিশ অফিসার, সেটার কয়েকটা সূত্র আছে। আসেন আগে ভিডিওটা দেখি। এই যে দেখেন, পুলিশ সর্বোচ্চ ধৈর্য দিয়ে এই পরিস্থিতি মোকাবেলা করেছে। আমাদের কাছে কিন্তু অস্ত্র ছিল, আমরা কিন্তু গুলি চালাতে পারতাম, কিন্তু মানুষের জীবনহানি আমরা ঘটাতে চাই না। তারপরেও আমরা নিজেরা আহত হয়েছি, তারপরেও এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু আমরা কোনো লেথাল উইপন আমরা ব্যবহার করি নাই। তবে বিএনপি ওই দিন যে নাশকতাটা করেছে, এটা আসলে 2013, 14, 15 সালে যে নাশকতা এবং অগ্নিসন্ত্রাস, তারা সেই পর্যায়ে আবার চলে গিয়েছে। তো সে বলতেছে যে আমাদের কাছে অস্ত্র ছিল, আমরা ইচ্ছে করলে গুলি করতে পারতাম, আমরা চাই নাই প্রাণহানি হোক। 3টা ভয়ঙ্কর বাক্য বলছে, তাই বলছে, তাই না? এই 3টা বাক্যে বোঝা যায় ওই কি জাতের পুলিশ। এরা জিন্দিগিতে পুলিশ হবার পারবি না, ঠোলাই থেকে যাবি। তাইলে বিপ্লব কেন ঠোলা, কেন পুলিশ হবার পারেনি, কেন নিকৃষ্ট মানের একজন পুলিশ? তা আসেন সেটা দেখি। পুলিশ কি চাইলেই গুলি করতে পারে? উত্তর হচ্ছে না, পারে না। পুলিশের হাতের যে অস্ত্র, তার ট্রিগার তার হাতে, কিন্তু ট্রিগারের নিয়ন্ত্রণ তার হাতে না। এটা হতে পারে না। এইভাবে পাওয়ার ব্যালেন্স করা হয়। সে চাইলেই গুলি করতে পারে না। 2 নম্বর হচ্ছে, গুলি করলেও সে হত্যার উদ্দেশ্যে গুলি করতে পারে না, মানে যাতে প্রাণহানি হয়। কেন হত্যার উদ্দেশ্যে গুলি করতে পারে না? কারণ পুলিশ তো আর্মি না। আর্মি শত্রুকে হত্যা করে। আর্মিকে তৈরি করা হয় দেশের শত্রুকে হত্যা করার জন্য। সে রাষ্ট্রের শত্রুকে হত্যা করে। পুলিশ রাষ্ট্রের নাগরিকের সাথে ডিল করে। রাষ্ট্রের শত্রু না তারা, যার কিছু রাইট বা অধিকার এবং প্রিভিলেজ আছে, মানে রাষ্ট্রের নাগরিকের। আর্মি হত্যা করে, পুলিশ রক্ষা করে। এটা পুলিশ আর আর্মির মধ্যে তফাৎ। কিন্তু বাংলাদেশের পুলিশ এমন ভাবে বাংলাদেশের নাগরিকের সাথে, আমাদের সাথে ডিল করে যেন আমরা দেশের নাগরিক না, আমরা শত্রু দেশের। আর ওরা পুলিশ না, ওরা মিলিটারি। তো তোরা মিলিটারি আর আমরা দেশের শত্রু যদি তাই হয়, তাহলে তুই ঠোলা মাথা ঢুকাস কেন? আর্মিরে বল আমাদের সাথে ডিল করতে। তো যাই হোক, আমরা দেখি দেশের আইনে পুলিশের গুলি করার ক্ষেত্রে কি কি আইন আছে। আইনের পিআরবি, এটা প্রাবিধান বলে আর কি। এটা 154 থেকে 157 এই কয়েকটা ধারায় গুলি চালানো সংক্রান্ত আইনগুলো বলা আছে। আমি পুরাটা পড়লাম না, এটা চাইলে এটা গুগলে সার্চ করে আপনারা দেখতে পারবেন।
তো এই অস্ত্রের ব্যবহার সম্পর্কে যে সাধারণ নিয়মাবলী আছে তার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ শর্ত আছে। শর্তগুলো কি কি? গুলি চালানোর আগে ওয়ার্নিং দিতে হবে জনতাকে, মাইকে বলতে হবে বা এমন ভাবে বলতে হবে যেন সবাই শুনতে পায়, যে এইভাবে বলবে যে আপনারা সরে না গেলে আমরা কিন্তু গুলি চালাবো বা 1 মিনিট পরে আমরা গুলি বর্ষণ করব। বাংলাদেশের ঠোলাদের জীবনে মাইক হাতে কখনো বলতে শুনছেন? না শোনেন নাই। একমাত্র নিজে আক্রান্ত হইলে সতর্কবাণী না দিলে ক্ষতি নাই, কারণ সতর্কবাণী দিতে নিজেই জয় বাংলা হয়ে যেতে পারে, তাই না? নিজে আক্রান্ত যদি হয়। যাই হোক, এটা নিয়ে আমরা পরে আলাপ করবো। 2 নাম্বার কি? মিনিমাম ক্ষতি, ন্যূনতম ক্ষতির বিনিময়ে লক্ষ্য অর্জন করতে হবে। তার মানে ক্ষতি হবে ন্যূনতম, মানে বুকে গুলি করা যাবে না, মাথায় গুলি করা যাবে না, মাথার উপর দিয়ে ফাঁকা গুলি করা যাইতে পারে, মানে ভয় দেখায় যদি সরাই দেওয়া যায় সেটা তো ভালো। 3 নাম্বার, অধিনায়ক পুলিশ অফিসার বা কমান্ডার বা ম্যাজিস্ট্রেট গুলি বর্ষণের হুকুম দিবেন, মানে ওই পুলিশ যার হাতে বন্দুক আছে সে গুলি করতে পারবে না, তার অধিনায়ককে বা ম্যাজিস্ট্রেটকে গুলি বর্ষণের হুকুম দিতে হবে। তাইলে গুলি করলে প্রাণহানি হবি, এটা বিপ্লব কইতে পারে? তুই তো প্রাণহানি ঘটবে এমন ভাবে গুলি চালাইতেই পারিস না, বললেই হইল। এই পর্যন্ত শুইনা বিপ্লব হারামজাদা নড়ে চড়ে বসবে, বলবে আমি তো বড় অফিসার, আমি তো হুকুম দিব, আমি তো তাই করছি, আমরা গুলি করবার পারতাম, আর আমরা তো আক্রান্ত হয়েছি তাই ওয়ার্নিং দেই নাই, তাই না? তাই কবি না? এরও জবাব আছে। হ্যাঁ, এর জবাব আসেন আমরা এখন একটু একটু করে দেখি। হ্যাঁ, জাউরার জাউরা যারা, তাদের এরকম যুক্তি থাকে, তাই আমিও যুক্তির উত্তর তৈরি করে রাখি আর কি। তাই আগেই এই উত্তরটা দিয়ে দিতেছি। তাহলে বিপ্লব, এই যে ভিডিওটা দেখ একটু। হ্যাঁ, দেখেন, দেখিস? ভালো করে দেখ, ভালো করে দেখ। ছাদের উপর থেকে গুলি করছে তো পুলিশ, দেখিস? আপনারা কি দেখলেন? টোলা বিল্ডিং এর ছাদে পজিশন নিছে আর নিচে গুলি করছে নির্বিচারে। এ বালচুন বিপ্লব মাদার, ওই ছাদে কি তোরে কেউ উঠে মারতেছে? হ্যাঁ, নাকি ছাদ থেকে তুই ওয়ার্নিং দিতেছিস, নাকি ছাদে তুই উঠে বসে আছিস অর্ডার দেওয়ার জন্য? এই ছাদে আগে থাকতে স্নাইপারের মতো পজিশন নিছু কে? তুই কি যুদ্ধ করিচ্ছ? এটা কোন আইনে করবা পারিস? তুই কোন আইনেই করবা পারিস না। এটা তো একটা উদাহরণ দেখলেন। এখন যদি আমি কই ইনকা শত শত বিল্ডিং এর ছাদে তোরা স্নাইপার বসাছু, উত্তর কি? এই স্নাইপার বসানো কি পুলিশের কোন আইনে জায়েজ? না, জায়েজ না। এটা না জায়েজ কাজ, এটা অপরাধ পুলিশের আইনে। এই জায়গাটা কোথায়? এটা সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের সাথে লাগানো বিল্ডিং। 28 তারিখের ঘটনা, এই 28 অক্টোবরের ঘটনা। গুগল আর্থে যদি আমরা এটা সার্চ করে দেখি তাহলে আলমদিনা প্যালেসের ছাদের সাথে এই ভিডিওতে পুলিশের দাঁড়ানো ছাদের মিল আছে। এডিটর সাহেব, গুগল আর্থ থেকে বিল্ডিংটা দেখান একটু। হ্যাঁ, আর ভিডিওর জেব্রা ক্রসিং এর সাথে গুগল আর্থের জেব্রা ক্রসিংটা মিলায় দেখান। মিল আছে না? রাস্তার উল্টা পাশে শশী নামের একটা আকুপাঞ্চার ক্লিনিক আছে। এই যে আলমদিনার ছাদে স্নাইপার বসানো, এটা একটা জটিল প্রক্রিয়া। এটা যদি আইনত বসাইতে হয় তাহলে বাড়ির মালিককে চিঠি দিতে হবে। তো ওই বাড়ির মালিককে বলতেছি চিঠির কপি সংরক্ষণ করবেন নিজের ভালোর জন্য আর কি। তাইলে আমরা জানবো যে পুলিশের কে উদ্যোগ নিছিল। তারে ধরে টাইট দিব, তারে ধরে লেম্বু চিপা দিব। আর যদি পুলিশকে বাঁচাইতে চান আর যদি নিজে উৎসাহ নিয়ে দিয়া থাকেন তাহলে আপনারে ধরে খোলে সানডে মানডে ক্লোজ করে দিব, লেম্বু চিপা আপনি খাবেন। হ্যাঁ, এই অস্ত্রধারীর পুরো দায়িত্ব আপনারে নিতে হবে। তখন আমি শিওর আরো কিছু বিল্ডিং এর ছবি আর ভিডিও পাবো যার ছাদে উঠা পুলিশ গুলি করিচ্ছে। বিল্ডিং মালিকেরা সাবধান, ভবিষ্যতে কেউ নিজের হাসিনা এভাবে নিজে মাইরেন না। এবার আসেন আমরা আলাপ করি আমাদের লড়াই কি আগাইছে নাকি পিছাইছে। ভাই সকল এবং বোন সকল, মন দিয়া শোনেন। রাজনৈতিক লড়াই 20% হয় মাঠে আর 80% মনে মনে। আমরা যখন বডি বিল্ডিং করেছি না, তখন আঙ্কারে পাখি পড়ানোর মতো করে আঙ্কারের ট্রেনাররা কইছে আর কি, যে শরীর বানানোর 20% হয় জিমে আর 80% হয় খাবারে। তার মানে আপনি কি খাইতেছেন? এই যে মানুষের মন বা মনের দখল নেওয়াটাই রাজনৈতিক লড়াইয়ের বিজয়ের 80% কাজ। হাসিনা 2008 সালে ক্ষমতা নিছে, তার আগে 1990 সাল থেকে 2008 সাল পর্যন্ত 18 বছর ধরে মনের দখল নিছে, তার বয়ান তৈরি করছে, তার ন্যারেটিভ তৈরি করেছে। মাঠের লড়াই গুরুত্বপূর্ণ, কিন্তু মাঠের লড়াই খাটের লড়াইয়ের মতোই ক্ষণস্থায়ী। যা করার কয়েকদিন বা কয়েক ঘন্টার মধ্যে করতে হয়। রাশিয়ার বিপ্লব কয়দিনে হয়েছিল জানেন? মোট কয়দিন লাগছিল? 10 দিন, মাত্র 10 দিন। 10 দিনে মাঠের কাজ। একটা বই আছে, দুনিয়া কাঁপানো 10 দিন। হ্যাঁ, মিশরের তাহরির স্কয়ারে রেভলিউশন
কয়দিন লাগছিল একটা সরকারকে পাল্টাই দিতে? 18 দিন। ইরানের বিপ্লব 1.5 মাস। এমনকি এরশাদের পতনের ইন্টেন্স ফাইট কয়দিন হয়েছিল? কয়দিন? একদিন, মাত্র একদিন। এই ইন্টেন্স ফাইট হয় সামান্য সময়ের জন্য, কিন্তু তার প্রস্তুতি হয় দীর্ঘ, টায়ারিং। এটা মাঠের লড়াই দ্রুত, মাঠের বাইরের লড়াইয়ের প্রোগ্রেস খুব ধীর। তো যখন কেউ প্রথম এক্সারসাইজ করে না, তখন এক্সারসাইজ করার আয়নার সামনে যায় দাঁড়ায়, দেখে মাজল টাজল পুলিশে কিনা। হ্যাঁ, তো একদিন করে এক্সারসাইজ, কোনো তফাৎ নাই। 2 দিন করে, কোনো তফাৎ নাই। 3 দিন করে, কোনো তফাৎ নাই। 1 সপ্তাহ করে, কোনো তফাৎ নাই। 1 মাস করে, কোনো তফাৎ নাই। তারপরে হঠাৎ মাস 6 পরে হঠাৎ দেখে যে মাসল কিলবিল করিচ্ছে, হাতের মধ্যে মাসল কিলবিল করিচ্ছে, বুকের মধ্যে মাসল কিলবিল করিচ্ছে, হ্যাঁ, 6 প্যাক হচ্ছে, তাই না? তো এইরকমই হইতেছে রাজনৈতিক সংগ্রাম, দীর্ঘ, জটিল। এটা সাধারণ মানুষের জন্য ক্লান্তিকর, কিন্তু রাজনৈতিক কর্মীর জন্য স্টিমুলেটিং। কারণ সে জানে কিসের পরে কি হয়, সে তার লক্ষ্যটা জানে, সে কোথায় পৌঁছাতে চায়, কিভাবে পৌঁছানো যায় সেটাও সে জানে। এই পথ সবসময় সরল রেখায় চলে না, মাঝে মাঝে পিছু হটতে হয়, আবার শক্তি নিয়ে ঝাঁপায় পড়তে হয়। যারা রাজনীতির লোক না, তাদের এই লড়াই নিয়ে অতিরিক্ত উৎসাহ বিপজ্জনক। বিপজ্জনক এই জন্য, আপনি যদি মাঠের বা ভার্চুয়াল লড়াই সৈনিক না হন, তাহলে এই লড়াই দেখা আপনারা হতাশ হবেন। অভিজ্ঞতা নেন, কিন্তু লড়াইয়ের সৈনিকদের কাছে হতাশা ছড়াবেন না, এইটা লড়াইকে ক্ষতিগ্রস্ত করে। দয়া করে এই কাজটা করবেন না। যারা লড়াই করতেছে তারা ভয়ানক কঠিন সময় পার করতেছে। আমাকে বিএনপির এক শীর্ষ নেতা কিছু আগে আমার ফোন দিছিলেন, তিনি পরিবার সাইডে আত্মগোপনে আছেন, সেখান থেকে অবরোধ সামলাচ্ছেন। উনার একটা ছোট বাচ্চা মেয়ে আছে, তার সাইডা উনি এইভাবে আত্মগোপনে আছেন। আমি ওনাকে কি বলে সান্ত্বনা দেবো বুঝতে পারতেছিলাম না। যাই হোক, তারপরেও আমাদের 1 বছরের কম সময়ের মধ্যে আমাদের অ্যাচিভমেন্টটা দেখাই, 10 মাসের অ্যাচিভমেন্টটা দেখাই। হ্যাঁ, আসেন দেখি। গত বছর ডিসেম্বরে আমরা নয়াপল্টনে সমাবেশ করতে পারছিলাম? পারি নাই। সমাবেশের 2 দিন আগে হটাই দিছিল আমাদেরকে। গোলাপবাগে যায় কেমনে কেমনে কি একটা সমাবেশ করতে হয়েছিল, তাই না? এবার পারছি। এখন নয়াপল্টনেই সমাবেশ হয়, আর নয়াপল্টনের মহাসমাবেশ সেদিন আমরা করতে পারছি, পুরোটা শেষ করতে পারি নাই। এরপর একবার করবো ইনশাল্লাহ। গত নয়াপল্টনের সমাবেশের পর অবস্থান কর্মসূচি করতে পারছিলাম জুলাই মাসে, হ্যাঁ, সারা ঢাকা শহরে, পারি নাই। এবার সফল অবরোধ হয়েছে, মাঠে নাই আমরা সেরকম ভাবে। তারপরে হয়েছে জামাত ইসলামী সমাবেশ করতে পারছিল ঢাকায় প্রকাশ্যে, রাস্তার উপরে, পারে নাই। এই প্রথম বিশাল সমাবেশ করেছে, পুলিশের ব্যারিকেড ভেঙ্গা করেছে। ওখানে কিন্তু পুলিশ গুলিও চালাইছে, একজনের পায়ে গুলি চালাইছে, আমার কাছে ছবি আছে, ভিডিও আছে, আমি দেখাইতেছি না। তারপরেও সমাবেশ করেছে। বিএনপি সমাবেশের আগে পরিবহন ধর্মঘট কইরা আগের বার যানবাহন বন্ধ করে রাখতো না, এবার অবরোধে আওয়ামী লীগের নেতারাই গাড়ি বাইর করে না। ঢাকার আওয়ামী লীগের কর্মীরা নামে না, গাজীপুর থেকে জাহাঙ্গীরের গুন্ডা আনতে হয় ভাড়া কইরা। পুলিশের বিপ্লব আর হারুন ছাড়া কেউ নাই মাঠে। আওয়ামী লীগ কি বয়ান তৈরি করেছিল যে বিএনপি সহিংসতা করেছে, তাই না? করেছিল না? 3 দিনের মাথায় উড়ে গেছে আওয়ামী লীগের বয়ান। এখন সারা দেশের মানুষ জানে সহিংসতা করেছে আওয়ামী লীগ, পুলিশের গাড়ি পুড়াইছে আওয়ামী লীগ, পুলিশকে পিটায় মারছে আওয়ামী লীগ। জাতিসংঘ কি বলছে দেখেন, বলিছে 28 অক্টোবর বিরোধী দলের বিক্ষোভকারীরা প্রধান বিচারপতি ও অন্য বিচারপতির বাসভবনে হামলা চালায় এবং প্রায় 30 জন সাংবাদিককে লাঞ্ছিত করে। এই সময় মুখোশ পরে মোটরসাইকেলে যারা এসেছিলেন তাদের ক্ষমতাসীন দলের সমর্থক বলে মনে করা হয়। কি ভয়ানক কথা! জাতিসংঘ বলতেছে সহিংসতা আওয়ামী লীগ করছে। আজকে দেখলেন পুলিশের স্নাইপার বসানো সাদে সাদে। এইটা নিয়ে আন্তর্জাতিক বাম্বু ওরা কেমন খায় সেটা দেখেন। বাম্বু খায় রোলারের মতো সোজা হয়ে যাবে। খালি মাথায় রেখেন, দম ধরে রাখবেন। এই চূড়ান্ত মুহূর্তে আমাদের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা হাসিনার দালালেরা হতাশা ছড়াবে যে শেষ পর্যন্ত দাঁতে দাঁত চিপা দম ধরে রাখতে পারবে, ওহি জিতেগা, আর যে জিতেগা ওহি সিকান্দার।